কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে কি করেছে, এই যে একটা বিকার নিয়েছে, বিকারের মধ্যে কি রেখেছে, এটা তরলটা কপার সালফেট, কপার সালফেট মানে CuSO4। ঠিক আছে, কি নিয়েছে তাহলে দ্রবণটা CuSO4 এর, বোঝা গেল। আচ্ছা, এবার কি বলেছে, এই জলীয় দ্রবণের মধ্যে যে রডগুলো চুবিয়েছে এখানে, সেগুলো কিসের, ক্যাথোড আর অ্যানোড দুটাই হচ্ছে কপারের। ঠিক আছে, মানে ক্যাথোড অ্যানোড হয়ে গেল কপারের, সেগুলো ব্যাটারির সঙ্গে যুক্ত, আর নিচে কপার সালফেট আছে। আর কি করেছে দেখ, এই কপার সালফেটের সাথে হালকা H2SO4 মিশিয়েছে। ঠিক আছে, H2SO4 মিশিয়ে কি করেছে, মানে H2SO4 মানে অম্লায়িত, অম্লায়িত মানে কি, অম্ল মানে অ্যাসিড, জানিস তো, মানে সামান্য অ্যাসিড এর সঙ্গে মিশিয়েছে, যাতে এটা ভালো করে হয়, ওই আয়নে ভালো করে ভাঙতে পারে। ঠিক আছে, H2SO4 এর কথা বলেনি, মানে যে কোনো অম্ল দিয়ে অম্লায়িত করেছে সেটাই বলেছে। আচ্ছা, এবার দেখ বই কি আছে পড়ি, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কি আছে, অম্লায়িত CuSO4 দ্রবণ, বললাম একটু আগেই। তড়িৎদ্বার কি, তড়িৎদ্বারে হচ্ছে কপার ক্যাথোড, কপার অ্যানোড, আর জলীয় দ্রবণটা কিসের হবে, কপার সালফেটের, তাই না। আয়নীভবনটা কিভাবে হবে, কপার সালফেট, CuSO4 এর মধ্যে কি আছে, একটা কপার আছে, আর কি আছে, SO4 আছে, তাই না। তো কপারের আয়নটা কেমন হয়, কপারের মাথায় 2+ হয়, আর SO4 এর মাথায় 2- হয়, মানে কপার কি করে, দুটা ইলেকট্রন ত্যাগ করে আয়ন হয়, কপার 2+, দুটা ইলেকট্রন ত্যাগ করলে যেন মাথায় 2টা প্লাস হয়ে গেল, আর SO4 কি করে, দুটা ইলেকট্রন গ্রহণ করে SO4 2- করে। ঠিক আছে, এবার কি বলছে, আচ্ছা ক্যাথোডে কি হয়, জারণ না বিজারণ, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ, তাই না। ঠিক আছে, দেখ অ্যানোডে আমরা জানি কি, অ্যানোডে সবসময় অ্যানোডটা প্লাস চার্জের হয়, তাই না। অ্যানায়ন যেহেতু নেগেটিভ চার্জের হয়, আর অ্যানায়ন যেদিকে ধাবিত হয় সেটা হচ্ছে কি অ্যানোড, তাহলে অ্যানায়ন বা নেগেটিভ জিনিস নিশ্চয়ই পজিটিভ জিনিসের দিকেই যাবে, তাহলে অ্যানায়ন যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ জিনিস, আর সেটাই হলো কি অ্যানোড। তাহলে অ্যানোডে গিয়ে কি হচ্ছে, পজিটিভ জিনিসটা কি করবে, ইলেকট্রন নেবে, তাই না, অ্যানায়ন থেকে ইলেকট্রনটা নেবে, তাহলে ইলেকট্রন নিলে কি হয়ে যায়, সেটা জারণ হয়ে যায়, সেই জন্য অ্যানোডে সবসময় জারণ। বা সোজাসুজি কিভাবে মনে রাখতে পারিস, অ্যানোড নামটা নেগেটিভ নেগেটিভ, তাই না, জিনিসটা পজিটিভ, কিন্তু অ্যানোড নামটা তো নেগেটিভ টাইপের, অ্যানায়ন যেহেতু নেগেটিভ হয়, অ্যানোড নামটা নেগেটিভ টাইপের, তাহলে সেখানে নেগেটিভ জায়গায় কি হয়, নেগেটিভ জিনিস গ্রহণ, মনে রাখবি ইলেকট্রন গ্রহণ করা মানেই জারণ, সেটাও নেগেটিভ গ্রহণ, তাই না, তাহলে ওই নেগেটিভের সঙ্গে নেগেটিভের কারেকশন মনে রাখবি যে অ্যানোডে জারণ। তাহলে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়াটা কেমন হবে, ক্যাথোডের বিজারণটা কি হবে, বিজারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, তাই না। তাহলে ক্যাথোডে, ক্যাথোড মানে কি নেগেটিভ জায়গা আছে, নেগেটিভ আছে পাত্রটার মধ্যে, নেগেটিভটা ইলেকট্রনটা আর কি দিয়ে দেবে, নেগেটিভটা দিয়ে দেবে, তাই না। আর কপার প্লাস সেই দুটা ইলেকট্রন নিয়ে কি হয়ে যাবে, কপার পরমাণু হয়ে যাবে কপার আয়ন থেকে, তাই না। আর অ্যানোড বিক্রিয়াটা কি হবে, জাস্ট উল্টোটা, কপারগুলো ওখানে কি হবে বল, কপারগুলো দুটা ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হয়ে যাবে, তাই না। তাহলে একদিকে কি হচ্ছে, একদিকে কপার আয়নগুলো গিয়ে কপার জমা হচ্ছে, আরেকদিকে কি হচ্ছে, কপারগুলো ছুটে ছুটে কপার প্লাস হিসাবে দ্রবণের মধ্যে চলে আসছে, তাই তো।
দেখ, এটা একটা রড ছিল, এটা আরেকটা রড ছিল, তাই না? এটা ধর ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে আছে, এটা ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে আছে। পজিটিভ দিকের সঙ্গে কে থাকবে সবসময়? অ্যানোড। আর নেগেটিভ দিকের সাথে মানে ছোটটার সাথে কে থাকবে? ক্যাথোড, তাই না? আচ্ছা, অ্যানোড মানে তাহলে কি হচ্ছে? পজিটিভ, এর মধ্যে পজিটিভ আছে আর এর মধ্যে কি নেগেটিভ। পজিটিভ আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর নেগেটিভ আছে মানে ইলেকট্রন বেশি বেশি আছে, ঠিক আছে? তাহলে আমার জলীয় দ্রবণের মধ্যে কি ছিল? Cu2+ ছিল। এবার প্লাসটা কোথায় যাবে? নিশ্চয়ই ক্যাথোডের দিকে যাবে, তাই না? তো এখানে গেল, এখানে গিয়ে কি করলো? Cu2+ যেটা ছিল সেটা এখান থেকে দুটা কি করলো? দুটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে কি হয়ে গেল? জারণ। দুটাই মানে কপার আয়ন থেকে, কপার আয়ন থেকে কপার পরমাণু হয়ে গেল, তাই তো? বোঝা গেল? আর এখানে কি ঘটলো? এই জিনিসটার কি ঘটলো? জারণ না বিজারণ? এই জিনিসটা কি করলো? জারণ। এই জিনিসটা ইলেকট্রন দিল না নিল? ও সরি, এই জিনিসটা ইলেকট্রন দিয়ে দিল, তাই না? এর তাহলে কি হচ্ছে? ক্যাথোডের বিজারণ হয়ে গেল। কপারের কিন্তু জারণ হচ্ছে, কপার আয়নটার জারণ হচ্ছে, কিন্তু আমার ক্যাথোডের আর অ্যানোডের কি হচ্ছে সেটা প্রশ্ন করছি। ক্যাথোড ইলেকট্রন দিয়ে দিল জন্য ক্যাথোডের বিজারণ হয়ে গেল, তাই না? ঠিক আছে। আর অ্যানোডের বিক্রিয়াটা কি হবে? অ্যানোডটাও কপার দিয়ে গঠিত ছিল, এটাও কপার দিয়েই গঠিত ছিল, তাই না? এখানে কি হবে? কপার পরমাণুটা এখানে যেহেতু প্লাস আছে, এ কি করবে? এ দুটা ইলেকট্রন, নিজের থেকে দুটা ইলেকট্রন এই অ্যানোডকে দিয়ে দেবে। অ্যানোডের তাহলে জারণ হয়ে গেল, অ্যানোড দুটা ইলেকট্রন পেয়ে গেল, আর কি Cu2+ হিসাবে পড়ে থাকলো নিজে। তাহলে নিজে কি হলো? এখান থেকে কপারগুলো ছুটে ছুটে কপার+ হিসাবে ছুটে ছুটে বের হয়ে যাচ্ছে, আর এখানে গিয়ে কপারগুলো জমা হয়ে যাচ্ছে, তাই তো? অ্যানোডের থেকে তাহলে ক্ষয় হচ্ছে আর জমা হচ্ছে কোথায়? ক্যাথোডে। দেখ এবার কি বলেছে? একটি কাচের পাত্রে সামান্য H2SO4 দ্বারা অম্লায়িত CuSO4 দ্রবণ নিয়ে ওতে কপারের নির্মিত দুটি তড়িৎদ্বার আংশিকভাবে নিমজ্জিত করা হয়। তড়িৎদ্বার দুটোকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ চালনা করলে Cu2+ এবং H+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে? দেখ এখানে এখানে যে ভাঙছিল, এখানে কিন্তু শুধু কপার ছিল না, কপারের সাথে কি ছিল? SO4 ছিল। আবার যে আমি একটু অ্যাসিড মিশাচ্ছিলাম বলছিলাম, অ্যাসিড মানে H+ আর OH- হচ্ছে এই দ্রবণের মধ্যে তৈরি হচ্ছিল, ঠিক আছে? কিন্তু যখন এখানে আকর্ষণ করবে, কপারের থেকে হাইড্রোজেনের থেকে কপারটা বেশি তাড়াতাড়ি যাবে, কপারের আকৃষ্ট হওয়ার ক্ষমতা বেশি, ঠিক আছে? যেন হাইড্রোজেনের তুলনায় কপারটাই এখানে মেইন বেশি বেশি করে আর কি যায়, বোঝা গেল? সেরকমই SO4 2- যখন অ্যানোডে যাওয়ার কথা, তার থেকে SO4 2- যাওয়ার থেকে কপার নিজেই ইলেকট্রন দিয়ে ছুটে যায়। SO4 যতক্ষণে না গিয়ে মাইনাস দেবে, SO4 2- কী করবে? এখানে যাবে, দুটা ইলেকট্রন দেবে, তাই তো? এই জায়গাটায় পজিটিভটাকে দুটা ইলেকট্রন দিয়ে একে নিউট্রাল করার চেষ্টা করবে, কিন্তু SO4 যতক্ষণে না যাবে তার থেকে বেশি পাওয়ার কি কপারের আছে। কপার নিজেই কি করবে? ইলেকট্রন দিয়ে বের হয়ে যাবে Cu+ হিসাবে। বোঝা গেল না যায়নি? এখানে প্লাস আছে, কপারটাই আছে, কপারগুলো, তাই না? SO4 2- আছে, এখানে কি করতে পারে? SO4 2- গেল, গিয়ে কি করলো? দুটা ইলেকট্রন একে দিয়ে এই প্লাসটাকে নিউট্রাল করার চেষ্টা করলো, তাই না? এটা একভাবে হতে পারে। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে, এটা ভুল করে সি লিখেছিলাম, কপার। এটা অ্যাকচুয়ালি কপারটা কি করে? কপারটার মধ্যেও তো অনেক ইলেকট্রন আছে, তাই না? কপারটা নিজের থেকে ইলেকট্রন এখানে দান করে দিয়ে একে নিউট্রাল করার চেষ্টা করতে পারে, আর কপার নিজে Cu2+ হিসেবে বের হয়ে যেতে পারে, দুইটাই হতে পারে। তো বলছে কি এটার প্রবাবিলিটি বেশি এটার থেকে, যে SO4 2- বাইরের থেকে গিয়ে ওকে ইলেকট্রন দেবে, তার থেকে ভালো ও নিজেই দুটা ইলেকট্রন বাকিদেরকে দিয়ে নিজে Cu2+ রূপে বের হয়ে গেল অ্যানোড বিক্রিয়ায়, ঠিক আছে?
আচ্ছা, এবার কি বলেছে, ক্যাথোডেরটা তো বললাম, ক্যাথোডে কি হচ্ছিল, ক্যাটায়ন মানে কপার প্লাস যাচ্ছিল, কপার প্লাস গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে কপার রূপে জমা হয়ে যাচ্ছিল, ক্যাথোডের ভর বৃদ্ধি পাচ্ছিল ক্রমশ, ক্যাথোডটা মোটা হয়ে যাচ্ছিল কপার জমে জমে, তাই না? আর অ্যানোডটা কি হয়ে যাচ্ছিল সেটা এখন পড়বো, অ্যানোডটা ক্ষয় হচ্ছে। দেখ, আবার SO4 2- ও OH- এই আয়নগুলি অ্যানোডে গিয়ে বাড়তি ইলেকট্রন বর্জন করে তড়িৎ মুক্ত হওয়ার আগেই অ্যানোডের কপার পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Cu+ রূপে দ্রবণে চলে আসে, যেটা এতক্ষণ বললাম, তাই না? SO4 2- আর OH- যতক্ষণে যাবে তার থেকে আগে কপার নিজেই নিজেকে ইলেকট্রন দিয়ে Cu2+ হিসাবে বের হয়ে যাবে। বোঝা গেল? এবার কি বলেছে, কারণ কপার পরমাণুর ইলেকট্রন বর্জনের ক্ষমতা CuSO4 2- বা OH- আয়নের চেয়ে বেশি হয়, বললাম এটা একটু আগেই। ফলে কপার অ্যানোড ক্রমশ ক্ষয় হতে থাকে, ঠিক আছে, আর ভরও হ্রাস পায়। একটি নির্দিষ্ট সময়ের অবকাশে যে পরিমাণ কপার জমা হয় ক্যাথোডের মধ্যে, অ্যানোডের মধ্যে থেকে সেই পরিমাণ কপারই ক্ষয় হয়, তাই না? অ্যানোড থেকে ক্ষয় হচ্ছে আর ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, যতটা ক্ষয় হবে ততটাই তো জমবে, বাড়তি কোথার থেকে জমবে, তাই তো? আচ্ছা, আর কি বলেছে, অ্যানোড থেকে ঠিক একই পরিমাণ কপার Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। বোঝা গেল? তাই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। এই তড়িৎ বিশ্লেষণের নিটফল অ্যানোড থেকে কপারের দ্রবণ ও ক্যাথোডে সমপরিমাণ কপারের অধঃক্ষেপণ। মানে কি হচ্ছে, এখানে কিছু কপার ছিল দ্রবণের মধ্যে, এখানে কিছু কপার ছিল আর এখানে কিছু কপার ছিল, এখান থেকে কিছুটা এদিকে গিয়ে জমা হয়ে যাচ্ছে আর এখান থেকে ক্ষয় হয়ে এখানে চলে আসছে, তাই না? তাহলে এখানে কি, এখানে যা এদিকে চলে যাচ্ছিল, যেটা এদিকে গিয়ে ক্যাথোডে জমা হচ্ছিল, অ্যানোড থেকে ক্ষয় হয়ে আবার এটা দ্রবণে চলেই যাচ্ছে। তাহলে দ্রবণে কপারের গাঢ়ত্বের কি কোনো, কপার প্লাসের 2+ আয়নের গাঢ়ত্বের কি কোনো পড়বে, চেঞ্জ হবে? হবে না। যতগুলো এদিকে যাচ্ছে ততগুলো তো ক্ষয় হয়ে চলেই যাচ্ছে, তাহলে জমা হবে এর গায়ে আর ক্ষয় হবে এর গায়ে। আমি উল্টো দেখে মানে বলার সময় আমি নামটা দেখিনি, ক্যাথোডে জমা হচ্ছে, অ্যানোড থেকে ক্ষয় হচ্ছে। ব্যাপারটা আশা করি বুঝে গেছিস, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, ধাতু নিষ্কাশন। দেখ, এই যে এই জিনিসটা যে আমরা পড়লাম, এই জিনিসটা আমি যদি এখানে অ্যানোড থেকে ক্ষয় হচ্ছিল আর ক্যাথোডে গিয়ে জমা হচ্ছিল, তাই না? এবার আমি কোনো জায়গা থেকে একটা বিশুদ্ধ কপার নিয়ে এখানে কপারটা দিয়ে দিলাম, আর এখানে কি করলাম, এখানে খনির থেকে তুলে আনা একটা মোটামুটি কপার এখানে রাখলাম, যেটার মধ্যে কপারও আছে আর কিছু মানে অন্যান্য জিনিসও আছে, ঠিক আছে, অন্যান্য জিনিসও মিশে আছে। তো আমার কি, আমার বিশুদ্ধ কপারটা আনতে হবে, ধাতু নিষ্কাশন করতে হবে, তাই না? তাহলে আমি একে তড়িৎ বিশ্লেষণ করব, তাহলে কি হবে, কপারগুলো এখান থেকে ছুটে ছুটে এখানে চলে আসবে সব, আর এখানের কপারগুলো এখানের গায়ে জমা হবে, এখানে ছুটে এখানে চলে আসবে, এখানেরগুলো গায়ে জমা হবে। তাহলে এখান থেকে এক সময় কপার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গিয়ে দ্রবণে চলে আসবে, আর দ্রবণেরগুলো এখানে, অর্থাৎ এখানের থেকে সব বিশুদ্ধ কপারগুলো এখানে চলে আসবে, আর এখানে কি বর্জ্য পদার্থগুলো পড়ে থাকবে, তাই না? তাহলে অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডের থেকে যেহেতু ক্ষয় হয়, অ্যানোডে ক্ষয় হতে হতে সব কপার এক সময় ক্ষয় হয়ে যাবে, পড়ে থাকবে কি, অ্যানোড মাড, মানে যেটা পড়ে থাকবে ইমপিউরিটিসগুলো, সেগুলোকে আমরা কি বলবো, অ্যানোড মাড, অ্যানোডের কাদা, ঠিক আছে? দেখ, বইয়ে কি বলেছে, কোনো ধাতুর যৌগ থেকে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকেই ধাতু নিষ্কাশন বলে। খুব স্বাভাবিক, নাম শুনেই বোঝা যায়, তাই না? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ধাতুর ক্লোরাইড লবণকে অথবা অ্যালুমিনিয়ামের অক্সাইডকে, ঠিক আছে, এই উদাহরণগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের কি, ক্লোরাইড লবণ, আর কি, অ্যালুমিনিয়ামের অক্সাইড, এদেরকে বিগলিত করে উপযুক্ত তড়িৎদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডের সংশ্লিষ্ট ধাতু সঞ্চিত হয়। ক্যাথোডেই তো সবসময় সঞ্চয় হয়, তাই না? আমরা দেখলাম একটু আগেই। এবার কি, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। অ্যালুমিনিয়াম নিষ্কাশন কিভাবে করা হয় সেটা বলেছে।
প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত কি Al2O3 আর কি .2H2O। ঠিক আছে, এগুলো সব মুখস্থ করতে হবে। এখান থেকে কি করছে, অশুদ্ধগুলো মানে দূর করে দিচ্ছে, দূর করে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করছে। অ্যালুমিনা মানে শুধু প্রথমের পার্টটা Al2O3, আর Al2O3 সঙ্গে যখন .2H2O লেগে থাকে সেটাকেই বলা হয় কি বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক। এটাই প্রকৃতিতে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, বক্সাইট থেকে তাহলে অশুদ্ধিগুলো দূর করে কি বিশুদ্ধ অ্যালুমিনিয়া প্রস্তুত করা হয়, যার গলনাঙ্ক কি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্ক কমাতে অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয়। এটা এমনি তথ্য দিয়েছে তোকে, এটা তো খুব গরম জিনিসটা, সেই জন্য কি ওই ক্রায়োলাইট আর ফ্লোস্পার মেশাচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়। ফলে মিশ্রণের গলনাঙ্ক কততে নেমে আসে, 900 ডিগ্রি সেন্টিগ্রেডে। বোঝা গেল? এবার কি করে, গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করে গলিত মিশ্রণটির মধ্যে দিয়ে যদি তড়িৎ পাঠানো হয়, তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হতে থাকে। ঠিক আছে? আর অ্যানোডে কি অক্সিজেন গ্যাস নির্গত হয়। আর এর বিয়োজন বিক্রিয়াটা দিয়ে দিয়েছে তোকে। Al2O3 গলিত অবস্থায় ছিল, এটা দুটো আয়নে ভাঙলো, তাই না? আয়নে ভাঙার নিয়ম কি বলেছি, নিচের যার অপোজিটের নিচে যেটা আছে সেটা মাথায় যাবে। Al এর নিচে 2 আছে, ওই জন্য অক্সিজেনের মাথায় 2 মাইনাস, আর তোর অক্সিজেনের নিচে 3 আছে জন্য Al এর মাথায় কি 3 প্লাস। বোঝা গেল? কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা কিন্তু মুখস্থই রাখতে হবে, এটার কোনো উপায় নেই। মানে ওই পর্যায় সারণী যে পড়েছিলি ওখান থেকে যদি মনে রাখতে পারিস কোনটা পজিটিভ হতে চায় কোনটা নেগেটিভ হতে চায়, ওইভাবে মনে রাখতে পারিস যে বাদিকেরগুলো কি হতে চায়, সবসময় পজিটিভ হতে চায়। পর্যায় সারণী সোডিয়াম পটাশিয়াম ছিল না, আর ডান দিকের যেগুলো ছিল সেগুলো কি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হতে চায়। এগুলো তো আগের চ্যাপ্টার আমরা পড়েছি। বুঝে গেল? অ্যালুমিনিয়ামটা কি হবে, প্লাস হতে চায়। অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যখন থাকবে পাশাপাশি, অ্যালুমিনিয়ামটা প্লাস হতে চায়, অক্সিজেনটা মাইনাস হতে চায়। আর মাথায় কোনটা পাওয়ার কত যাবে, মানে প্লাস দিয়ে কত লিখবো, 3 প্লাস না 2 প্লাস, এই জিনিসটা কি নিচেরটা থেকে আমরা বুঝতে পারবো। অক্সিজেনের নিচে 3 আছে জন্য অ্যালুমিনিয়ামের মাথায় 3 চলে যাবে, আর অ্যালুমিনিয়ামের মাথায় নিচে 2 আছে জন্য অক্সিজেনের মাথায় 2 চলে যাবে। ঠিক আছে? তাহলে বিয়োজন বিক্রিয়াটা হয়ে গেল। বিশুদ্ধ যে অ্যালুমিনা ছিল, অ্যালুমিনার থেকে এই 2টা অ্যালুমিনিয়াম 3 প্লাস আর 3টা কি হচ্ছে অক্সিজেন 2 মাইনাস উৎপন্ন হলো। এবার ক্যাথোডে কি হবে, ক্যাটায়ন যাবে, তাই না? Al3 প্লাস যে ক্যাটায়ন ছিল, Al3 প্লাস গেল, তারপর কি করবে বল, Al3 প্লাস গিয়ে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলো 3টা, তাহলে কি হয়ে গেল, একটা অ্যালুমিনিয়াম হয়ে গেল। গোটাটাকে এখানে 2 দিয়ে গুণ করে দেওয়া আছে। ঠিক আছে? মানে 2টা অ্যালুমিনিয়াম 3 প্লাস, যেহেতু এখানে 2টা হচ্ছিল ওই জন্য 2টার কি হবে সেটা দেখাচ্ছে। ব্যালেন্স করাটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে? এবার কি বলেছে, অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ায় কি হবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। অ্যানায়ন মানে কি, অক্সিজেন 2 মাইনাস, তাই না? এই যে অক্সিজেন 2 মাইনাস যে ছিল সেটা গেল, 3টা অক্সিজেন অণু, আর কি করলো 6টা ইলেকট্রন, মানে 2টা করে আছে, 3 জনের 2টো করে আছে, তাহলে টোটাল 6টা ইলেকট্রন এখানে হয়ে গেল, তাই না? তাহলে 3টা অক্সিজেন পরমাণু আর কি 6টা ইলেকট্রন এরকম করে ত্যাগ করে দিল ওখানে গিয়ে, অ্যানোডে গিয়ে, তাই না? তারপর কি হচ্ছে, এরকম 2টা মানে 3টা পরমাণু করে 2টা সেট এরকম যখন আসছে তখন কি হয়ে যাচ্ছে, 3টা অক্সিজেন গ্যাসের অণু তৈরি হয়ে যাচ্ছে। 6টা পরমাণু মানেই তো 3টা অণু, তাই না? অক্সিজেন 2 যেহেতু 2টা করে অক্সিজেন পরমাণু নিয়ে একটা অণু গঠন হয়, সেই জন্য এটা অক্সিজেন গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এটা কি অ্যানোড না ক্যাথোড?
পজিটিভ যেটাই লেগে আছে, এটা ব্যাটারের কি পজিটিভ না নেগেটিভ ওটা বল। পজিটিভ, বড়টা পজিটিভ আর ছোটটা সবসময় নেগেটিভ। পজিটিভটা যেখানে লেগে আছে সেটা কি অ্যানোড, আর যেটা নেগেটিভ লেগে আছে সেটা কি এখানে দেখ কি বলেছে, অ্যানোডটা কি নির্মিত, গ্রাফাইট নির্মিত, তাই না? অ্যানোডটা কি গ্রাফাইট নির্মিত, আর এটা কি, এটা গ্যাস কার্বন নির্মিত, ঠিক আছে, গ্যাস কার্বন নির্মিত, বোঝা গেল? এবার কি হচ্ছে, Al2O3 কে আমি গলিয়েছি, Al2O3 কে আমি গলিয়েছি, গলালে আমি কি পাবো, Al এর মাথায় কি হবে, কত প্লাস হবে, 3 প্লাস, আর কি পাবো, ও এর মাথায় কতগুলো মাইনাস হবে, 2 মাইনাস, ঠিক আছে? আমি আর ব্যালেন্স করলাম না, ব্যালেন্স করার ইচ্ছা থাকলে এখানে একটা 2 দিয়ে দিবি, এখানে একটা 3 দিয়ে দিবি, বোঝা গেল? তোদের বইয়ে ব্যালেন্স করে দেওয়া আছে, তো ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নাই, নাম্বার কাটবে না, যদি না বলে দেয় যে ব্যালেন্স করো। আচ্ছা, এবার কি হবে, সোজা, এরপরে তো সোজা অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া, তাই না? আচ্ছা, প্রথমে ক্যাথোড বিক্রিয়াটা করে নিই। ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে, আর অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে, তাই না? আচ্ছা, ক্যাথোড বিক্রিয়া তাহলে কি হবে, Al3 প্লাস, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন লাগবে এর, 3টা ইলেকট্রন লাগবে নিউট্রাল হতে গেলে, 3টা প্লাস আছে তাহলে 3টা ইলেকট্রন লাগবে নিউট্রাল হতে গেলে, 3টা ইলেকট্রন সমান সমান ওদিকে কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম পরমাণু হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এদিক থেকে কি হবে, অক্সিজেন গ্যাস ওদিকে গেল, অক্সিজেন গ্যাসের পরমাণু গেল, অক্সিজেন গ্যাসের পরমাণু কি আয়নটা গেল, আয়নটা গিয়ে এদিকে দুটা অক্সিজেন অণু থাকলো, আর কি করলো, দুটা ইলেকট্রন ত্যাগ করে দিল এখানে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিজেন পরমাণু পড়ে থাকলো। তো এরকম দুবার বিক্রিয়া হয়ে দুটা অক্সিজেন অণু পরমাণু চলে আসে, একটা অক্সিজেন অণু তৈরি করে গ্যাস হয়ে উড়ে যাবে, বোঝা গেল? আর এখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামটা এরকম করে জমে যাচ্ছে এটার গায়ে, ওটাই পড়লাম এতক্ষণ ধরে। আচ্ছা, ধাতুর তড়িৎ পরিশোধন। সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অবিশুদ্ধ ধাতু থেকে অবিশুদ্ধিগুলিকে দূরীভূত করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকেই তড়িৎ বিশোধন বা তড়িৎ পরিশোধন বলা হয়, ঠিক আছে? যেমন কপারের তড়িৎ পরিশোধন, একটু আগেই আমরা পড়লাম কপারের তড়িৎ পরিশোধন, তাই না? এই জিনিসটা যে পড়লাম তখনই আমি তোদেরকে বলে দিয়েছিলাম যে এইদিকে কি রাখবো, ওই অশুদ্ধ কপার রাখবো একদিকে অ্যানোডের মধ্যে, আর ক্যাথোডের মধ্যে বিশুদ্ধ কপার রাখবো, তাহলে অ্যানোডের কি হবে, বিশুদ্ধ কপারগুলো খালি ক্ষয় হয়ে হয়ে ওদিকে গিয়ে ক্যাথোডে জমতে থাকবে, আর অ্যানোডে যেটা পড়ে থাকবে সেটাকে কি বলবো, অ্যানোড মাড, ঠিক আছে? দেখ এখানে কি বলেছে, ক্যাথোডে সঞ্চিত কপার ধাতু 99.9% পর্যন্ত বিশুদ্ধ হয়, মানে খুবই বিশুদ্ধ, ঠিক আছে? আর বিক্রিয়াগুলো তো এই আগে যেরকম ছিল সেই বিক্রিয়াই, অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া, তাই না? অ্যানোডে কি হবে, অ্যানোডে অ্যানায়নটার বিক্রিয়াটা লিখবি, অ্যানায়ন মানে এখানে তো অ্যানায়নটা যাওয়ার আগে কপার নিজেই ছুটে যাবে, তাই না? মানে কপারটা কি হয়ে গেল, কপার 2 প্লাস প্লাস দুটা ইলেকট্রন, আর অ্যানোডে কি হয়ে গেল, জাস্ট এটার উল্টা জিনিসটা, কপার 2 প্লাস দুটা ইলেকট্রন নিয়ে কপার হয়ে যাচ্ছিল, তাই তো? অ্যানোডে কি কি অশুদ্ধি থাকে, সোনা, তারপরে প্ল্যাটিনাম, রূপা, এগুলো কি অশুদ্ধিগুলির দাম বেশি যদিও। আচ্ছা, তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিং, দেখ বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের, যেমন লোহা, তামা, পিতল প্রভৃতি যেগুলো আছে, ওগুলো তৈরি বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কম সক্রিয় ধাতুর, যেমন সিলভার, গোল্ড, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়। মানে বেশি সক্রিয় জিনিসের ওপর তুই কি কম সক্রিয় জিনিসের একটা আস্তরণ দিয়ে দিচ্ছিস, তাহলে কি হবে, ক্ষয় হবে না। সক্রিয় জিনিসগুলো কি সবার সঙ্গে বিক্রিয়া করে ক্ষয় হয়ে চলে যাবে, তাই না? ওর বাইরে যদি তুই সোনা বা রূপা দিয়ে দিস, সোনা বা রূপা কি স্টেবল, ওরা সহজে বিক্রিয়া করে না।
সোনা রূপা এদের সাহায্যে নিকেল ক্রোমিয়াম এগুলো দিয়ে যদি তুই ইয়ে করে দিস, বাইরে দিয়ে একটা পাতলা স্তর দিয়ে দিস, তাহলে বাইরের সঙ্গে ওই স্তরটার ইয়ে হবে, কানেক্ট থাকবে, তাহলে সেগুলো বিক্রিয়া করবে না, ভেতরের স্তরটা তাহলে কি সুরক্ষিত থাকবে, তাই তো? এটাই হচ্ছে কি, এটা যখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে এই স্তরটা দেওয়া হয়, কোনো একটা সক্রিয় ধাতুর ওপর অসক্রিয় ধাতুর স্তরটা যখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দেওয়া হয়, তখন তাকে কি বলা হচ্ছে? তড়িৎ লেপন। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে? তড়িৎ লেপনের উদ্দেশ্য, ওই যে এখনই বললাম, অধিক সক্রিয় ধাতুর তৈরি বস্তুকে জলীয় বাষ্প, অক্সিজেন প্রভৃতির আক্রমণ থেকে রক্ষা করার জন্য করা হয়, তাই না? তারপর কি বস্তুগুলো সৌন্দর্য বৃদ্ধি পায় তড়িৎ লেপন করার ফলে। যেমন লোহার ওপর যদি নিকেলের প্রলেপ দিয়ে দেওয়া হয় তাহলে কি মোর্চা রোধ করা যায়, মোর্চা পড়ে না লোহায়। তারপর রূপোর গয়নায় সোনার প্রলেপ দিলে কি সোনার জল দিয়ে ধুয়ে দেয় না রূপার গয়না, সোনার মতো দেখতে লাগে, সৌন্দর্য বৃদ্ধি পায়। একটা জিনিস দেখ, রূপার ওপর সোনার প্রলেপ দেওয়া গেলেও সোনা রূপোর থেকে কম সক্রিয় হওয়ায় সোনার ওপর রূপোর প্রলেপ কিন্তু দেওয়া যায় না। বোঝা গেল? এবার কি বলেছে? তড়িৎ লেপন প্রক্রিয়া। দেখ, যে বস্তুর ওপর তড়িৎ লেপন করা হবে তাকে ক্রমান্বয়ে লঘু ক্ষার, লঘু অ্যাসিড এবং শেষে পতিত জল দিয়ে ধোয়া হয়। বোঝা গেল? তারপর কি বলেছে? এটাকে ইলেকট্রোপ্লেটিং বলছে, মানে প্লেট বানাচ্ছে। ভোল্টমিটার অন্য জিনিস, ভোল্টামিটার অন্য ব্যবস্থা, ঠিক আছে? ভোল্টামিটারে ওই বস্তুটিকে ক্যাথোড রূপে এবং যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুটির বিশুদ্ধ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। কেন? যার প্রলেপ দেবো তাকে অ্যানোডে রাখবো, কারণ অ্যানোড থেকে ক্ষয় হবে, তাই না? অ্যানোড থেকে ক্ষয় হয়েই তো ওটার ওপর প্রলেপ দেবো আমরা, ক্যাথোডের ওপর জমবে, অ্যানোড থেকে ক্ষয় হয়ে ক্যাথোডের ওপর জমবে সবসময়। সেই জন্য যার ওপর প্রলেপ দিতে হবে সেটাকে কোথায় রাখতে হবে? ক্যাথোডে, তাই না? আর তোর ইয়েকে কোথায় রাখতে হবে? যেটা দিয়ে প্রলেপ দেবো সেটাকে ক্ষয় হয়ে ওটার উপর জমা হতে হবে, সেই জন্য সেটাকে রাখবো আমি অ্যানোডে, অ্যানোড থেকে ক্ষয় হবে। আচ্ছা, যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুটির একটি দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য মানে কি? ওই লিকুইডটা যেটার মধ্যে গোটা জিনিসটা হবে, মানে ওটা তো ডিরেক্ট অ্যানোড থেকে তো ডিরেক্ট ক্যাথোডে যাবে না, তাই না? অ্যানোড থেকে প্রথমে জলীয় দ্রবণে যাবে, জলীয় দ্রবণ থেকে যাবে ক্যাথোডে। তো জলীয় দ্রবণটা আর অ্যানোডটা সবসময় একই ধাতুর, মানে যেই ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে সেই ধাতুরই নিতে হবে। যেমন যখন আমরা কপারের দেখছিলাম, তাই না? কপার সালফেটের জলীয় দ্রবণ ছিল, সেই জন্যই তো এখান থেকে কপারটা ছুটে এই জলীয় দ্রবণে আসছিল, কপার সালফেট ছিল বলেই, তাই না? আর কপার সালফেটেরটা এই অ্যানোডে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছিল, তাই তো? তাহলে আমাদের অ্যানোডটা যেটা ক্ষয় হবে বা যেটা তোর জলীয় দ্রবণে থাকবে সেই দুটাকে অভিন্ন হতে হবে, মানে একই হতে হবে, অর্থাৎ যেটার আমি প্রলেপ দেবো সেটারই জলীয় দ্রবণ লাগবে। আচ্ছা, এবার কি বলেছে? দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডের ধাতব পাত ক্ষয় হতে থাকে এবং ক্যাথোডে ব্যবহৃত বস্তুর ওপর ওই ধাতুর উজ্জ্বল আর মসৃণ প্রলেপ পড়তে থাকে। বস্তুটি কাঙ্ক্ষিত ধাতব প্রলেপ প্রাপ্ত হলে ভোল্টামিটার থেকে বের করে জল দিয়ে ধোয়া হয়, তারপর শুষ্ক করে নেওয়া হয়, ঠিক আছে? এবার দেখ সোনার প্রলেপ। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড রূপে রাখতে হবে, স্বাভাবিক কথা, তাই না? আর কি বস্তুটিকে কোথায় রাখতে হবে? ক্যাথোডে রাখতে হবে, ক্যাথোড রূপে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি? পটাশিয়াম অরোসায়ানাইড, মানে এটা পটাশিয়াম অরোসায়ানাইড কি? সোনার একটা দ্রবণ, ঠিক আছে? সোনার একটা দ্রবণ, সেই দ্রবণটা ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা পড়েছি মানে যেই জিনিসটা ক্ষয় হবে সেই জিনিসটারই তো জলীয় দ্রবণ নিতে হবে, তাই না? ক্ষয় হয়ে জলীয় দ্রবণে আসবে, জলীয় দ্রবণ থেকে একই জিনিস যদি থাকে তখনই তো সেটা ক্যাথোডে যাবে। তাই জন্য কি বলেছে? সোনার একটা জলীয় দ্রবণ, সোনার সেটা কি? পটাশিয়াম অরোসায়ানাইড, ঠিক আছে? সেটা ব্যবহার করা হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে নামটা।
আচ্ছা, ক্যাথোড বিক্রিয়া খুব সোজা, ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে Au3+, খালি Au এর মাথায় 3+, এটা মনে রাখতে হবে যে প্লাস কটা হয়, 3টা হয়। Au3+ প্লাস 3 ইলেকট্রন মিলে কি হয়ে গেল, Au হয়ে গেল, মানে সোনা হয়ে গেল, সোনা মানে Au, ঠিক আছে? রূপোর বলে এই যে রূপোর প্রলেপ দিতে হলে কি করা হয়, বিশুদ্ধ রূপার পাত কোথায় রাখতে হবে, অ্যানোডে রাখতে হবে, তাই না? আর ক্যাথোড রূপে কি, যেই জিনিসটার উপর আমি প্রলেপ দেব সেই জিনিসটাকে আমি কি ক্যাথোড রূপে রাখবো, তাই তো? আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি সোনারই একটা কিছু রূপারই একটা কিছু রাখতে হবে যে জিনিসটার প্রলেপ দেব, সেটা কি, ওইটা যেমন অরোসায়ানাইড ছিল, পটাশিয়াম অরোসায়ানাইড, এটা কি পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে? সংকেতটা মুখস্থ করবি, KAgCN2, আর এখানে কি ছিল, KAuCN3, না হোল টুয়াইস। বোঝা গেল? এই চ্যাপ্টার এতটুকুই ছিল, এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে গেল।